আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি তাহসিনা তাসনিম মায়ামি, সহকারী শিক্ষক কাফুজ খান মডেল স্কুল একেএমএস অনলাইন ক্লাস থেকে আজকে আমি লাইভ হয়েছি তোমাদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীরা ভূগোল ও পরিবেশ ক্লাস নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে আমাদের বইয়ের অধ্যায় ৮ মানব বসতি। ক্লাস 9 এর ভূগোলের যারা স্টুডেন্ট তারা বইটা একটু সামনে নিয়ে বসো, এতে হেল্প হবে। অধ্যায় ৮ মানব বসতি বা যেটাকে বলা হয় হিউম্যান সেটেলমেন্ট। ঠিক আছে, প্রথমে আমরা জানতে হবে যে মানব বসতি কি। সাধারণত যেমন ধরো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিছুক্ষণ আছি, কিংবা তোমরা যখন স্কুলে থাকো সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন টিউশন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, কিংবা আমরা সরি বেশ কিছুদিন দেখা যায় যে কোথাও ট্রাভেল করার জন্য কোথাও বেড়াতে আমরা যাচ্ছি, থাকছি সেখানে। কিন্তু মানব বসতি ব্যাপারটা হচ্ছে তোমার জন্য তোমার বসতি সেটাই যেখানে তুমি স্থায়ীভাবে দীর্ঘদিন বসবাস করো কিংবা একদম স্থায়ীভাবে বসবাস করো। মানুষ তার কাজে তার প্রয়োজনে পৃথিবীর সেই সৃষ্টি লগ্ন থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়েছে, চষে বেরিয়েছে। তার প্রধান লক্ষ্য ছিল প্রথমত খাদ্য, দ্বিতীয়ত ছিল বসতি। আর বর্তমান সমাজে আমাদের বর্তমান যুগে মানুষের প্রকৃতির সাথে সম্পর্ক, যে নিবিড় যে একটা সম্পর্ক, খাদ্যের পরই যেটা আসে সেটা হচ্ছে বসতি। এবং সরাসরি কানেক্ট যেটা থাকে, সরাসরি সংযোগ থাকে প্রকৃতির সাথে, প্রকৃতির উপর যেটা হয় সেটা হচ্ছে খাদ্য। প্রথমত আমরা খাদ্য জোগাড় করি, এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বসতি। কিন্তু বসতির সংজ্ঞা যদি আমাদেরকে পুস্তকগত দেওয়া লাগে তাহলে আমরা ভেবে দিতে পারি যে কোনো একটি নির্দিষ্ট স্থানে, আমার লেখা বোঝা যাচ্ছে কিনা, স্পষ্ট কিনা আমি জানি না, তোমরা যদি দেখতে না পারো আমি বলবো বারবার তোমাদের সামনে অষ্টম অধ্যায় মানব বসতি বইটা নিয়ে বসো, তাহলে অনেকটা হেল্প হবে। মানব বসতি কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে বসবাস করলে তাকে মানব বসতি বলে। যখন একটা নির্দিষ্ট স্থানে আমি যখন একা কোথাও, যেটা বনে বাজারে জঙ্গলে একা যে থাকছি, এটা বসতি না। অনেকগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষ একত্রিত হয়ে তার পরিবার নিয়ে বা এককভাবে তারা বসবাস করবে একটা নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে, তখনই সেটাকে মানব বসতি বলা হবে। এই মানব বসতি যুগে যুগে বিভিন্ন কারণে গড়ে উঠেছে, বিভিন্ন রকম হয়েছে। এই মানব বসতির বিভিন্ন ধরন রয়েছে, কারণ রয়েছে, এবং এটার কতগুলো ফ্যাক্টর বা নিয়ামক কাজ করে এটার পেছনে। এই মানব বসতি বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম হয়। দেখা যায় এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামীণ বসতি, একটা হচ্ছে নগর বসতি। এই গ্রামীণ বসতি এবং নগর বসতির পরিবেশ, এটার ধরন, এটার কারণ আলাদা। এবং যেখানে যে ধরনের বসতি গড়ে উঠুক না কেন, সেটা শহর নগর হোক কিংবা গ্রামীণ হোক, এটার পেছনে কারণ থাকে, কতগুলো ফ্যাক্টর বা নিয়ামক থাকে। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমি লিখেছি মানব বসতিটাকে সার্কেল করে আমি কতগুলো ফ্যাক্টর লিখেছি। ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ, যোগাযোগ, এই কতগুলা ফ্যাক্টর, এই বা নিয়ামক যদি আসে যে মানব বসতি বা একটা বসতি গড়ে ওঠার পেছনে কি কি নিয়ামক কাজ করে, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে এই 6টা নিয়ামক আসে। প্রথম নিয়ামক হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি সাধারণত আমরা দেখা যায় যে ভূমির যে প্রকৃতি বা ধরনটা থাকে সেটাই হচ্ছে ভূপ্রকৃতি। আমাদের পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি বিভিন্ন রকম অবশ্যই। সেক্ষেত্রে দেখা যায় যে বন্ধুর ভূপ্রকৃতি গুলা, বন্ধুর বলতে যেটা উঁচু নিচু বা দেখা যাচ্ছে যে ভূপ্রকৃতি বসবাসের উপযোগী নয়, প্রতিকূলতার মধ্যে বসবাস করতে হয়, সেখানে মানব বসতি গড়ে ওঠে না। যেমন আমরা দেখতে পারি যে আমরা বলি যে আমাদের যে এশিয়া মহাদেশ রয়েছে, পৃথিবীর প্রায় 60% লোক, 7টা মহাদেশ টোটাল, কিন্তু দেখা যাচ্ছে যে এশিয়া মহাদেশ আমাদের
সর্ববৃহৎ মহাদেশ, ঠিক আছে, তারপরও পৃথিবী তোমার 95% অর লেস অর মোর, মানে কম বেশি 90 থেকে 95% মানুষ এইদিকে বসবাস করে সমতল ভূমিতে। এর পেছনে কারণ কি? দেখা যাচ্ছে যে এশিয়া মহাদেশের যে ভূপ্রকৃতি রয়েছে অঞ্চলই হচ্ছে সমতল। আমরা দেখতে পারবো যে আটলান্টিক মহাদেশ একটা বড় বিস্তৃত এরিয়া, একদম মানচিত্রের দক্ষিণ দিকে নীলাভ আমরা একটা অঞ্চল দেখতে পারি। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার অ্যান্টার্কটিকা মহাদেশ, আটলান্টিক মহাসাগর নাম বলে ফেলেছিলাম, অ্যান্টার্কটিকা মহাদেশ আমরা একদম মানচিত্রে পৃথিবীর দক্ষিণে দেখতে পারি। কিংবা পৃথিবীর উত্তরে আমরা গ্রিনল্যান্ড, পাশাপাশি অনেকগুলা শীতল অঞ্চল কিংবা বরফাঞ্চল দেখতে পারি। এখানে বসতি বা মানব শূন্য বললেই চলে। পৃথিবীর 1% মানুষ, পৃথিবীর মোট জনসংখ্যার 1% এই অঞ্চলগুলোতে বসবাস করে না, খুবই নগণ্য বসবাস। কেন? শুধুমাত্র বসবাসে এখানের ভূপ্রকৃতি, জলবায়ু কোনোটাই বসবাসের উপযোগী না, এখানের আবহাওয়া প্রতিকূল। তাই তো দেখা যাচ্ছে যে মানব বসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি সব থেকে বড় একটা ভূমিকা পালন করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে আমরা সমতল ভূমি দেখতে পারি, চাষাবাদের উপযোগী ভূমি পাই, যেখানে খুব সহজে চাষাবাদ করা যাবে, বাড়ি বানানো যাবে, চলাফেরায় সুবিধা আছে। এই যে বাদ বাকি যে সুবিধাগুলো আছে, এই সবগুলা সুবিধাই কিন্তু প্রধানত ভূপ্রকৃতির উপর নির্ভর করে। তাই বলা যায় যে মানুষ সবসময় বন্ধুর ভূপ্রকৃতি অপেক্ষা সমতল ভূপ্রকৃতিতে মানুষ বসতি গড়ে তুলেছে। সেই সৃষ্টি লগ্ন থেকে, প্রাচীনকাল থেকে তুলনামূলকভাবে পার্বত্য অঞ্চল, বরফাঞ্চল কিংবা নিম্ন অঞ্চলগুলোতে আমরা মানব বসতি কম দেখতে পারি। তারপর আছে দেখো পানীয় জলের সহজলভ্যতা। পানীয় জলের সহজলভ্যতার মধ্যে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে পৃথিবীর সেই আমরা যখন প্রাচীনকাল থেকে বিভিন্ন জনপদ জাতি নিয়ে পড়ি, যেমন নীল নদের তীরে সভ্যতাগুলা পড়ি, সিন্ধু নদের তীরে আমাদের ভারত উপমহাদেশের সর্ববৃহৎ প্রাচীন সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা গড়ে উঠেছিল কোথায়? সিন্ধু নদের তীরে। আমরা মিশরীয় সভ্যতাকে দেখি কোথায় গড়ে উঠেছিল, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীন সভ্যতা হিসেবে ধরা হয় নীল নদের তীরে। তো এই নদী বিধৌত অঞ্চলগুলাতে কেন গড়ে ওঠার প্রধান কারণ কি? একমাত্র কারণ হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা। মানুষকে বেঁচে থাকতে হলে খাবারের আগে পানি পান করা জরুরি, কিংবা পানির বহুবিধি প্রয়োজন ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে মানুষ যেখানে, আর স্বাভাবিকভাবেই যেখান থেকে নদী বয়ে গেছে সেখানে ভূপ্রকৃতিও মানুষ বসবাসের উপযোগী হয়, চাষাবাদের উপযোগী হয়, বেঁচে থাকার জন্য একটি সুস্থ সুন্দর আবহাওয়া পরিবেশ পাওয়া যায়। যার কারণে এই পানীয় জলের সহজলভ্যতা যেখানে মানুষ দেখেছে সেখানেই মানুষ বসতি গড়ে তুলেছে। আমরা ধরো এখন যে শহরে বাস করি, শহরের কিছু কিছু অঞ্চলে যেটা আমরা শুনতে পাই যে এখানে খাবার পানি ভালো না, পানীয় জলের সংকট রয়েছে, তখন কি করি? আমরা ওই এলাকাগুলোতে থাকতে চাই না। ইভেন সেটা ভাড়া নেওয়া হোক, বাড়ি তোলা হোক, যে কোনো কিছু এখন পর্যন্ত। তাই বলা যায় যে এই পানীয় জলের সহজলভ্যতা মানব বসতি গড়ে তোলার পেছনে একটি অন্যতম কারণ। এরপরে আসে মাটি। মাটির ব্যাপারটাও সেম ভূপ্রকৃতির সময় আমি যা বলেছিলাম সেই ক্ষেত্রে চলে যায়। মাটির ক্ষেত্রে দেখো আমরা প্রথমত হচ্ছে সমতল ভূমি দরকার। সমতল ভূমি কেন দরকার? এই সমতল ভূমি যোগাযোগ, পশুচারণ, কৃষিকাজ সবকিছুর জন্যই উপযোগী। যখন মানুষ একটা সমতল ভূমিতে বসবাস শুরু করে ভূপ্রকৃতিতে, যেখানে পানীয় জলের সহজলভ্যতা, সেক্ষেত্রে মানুষ আবার কি উর্বর মাটিও খুঁজেছে। কারণ হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে প্রকৃতির সাথে একদম সরাসরি সম্পর্কিত। মানুষ পৃথিবীর সৃষ্টিতে এরকম যান্ত্রিক উপায়ে বসবাস করা নেই। তারা কি করেছে? তারা মানুষ এবং প্রকৃতি একে অপরের সাথে সরাসরি সম্পর্ক ছিল। মানুষ তার সবকিছু প্রকৃতি থেকে পেয়েছে, প্রকৃতি থেকে আহরণ করে নিয়েছে। যেমন মানুষের প্রধান কাজ ছিল তখন অর্থনীতিকে বলো কিংবা বেঁচে থাকার জন্য বলো, খাবার প্রয়োজনে বলো, মানুষের প্রধান কাজ ছিল পশু শিকার। তারপর ধীরে ধীরে মানুষ পশু শিকার, মৎস্য শিকার থেকে ধীরে ধীরে মানুষ কৃষিকাজ বা খাবারের জন্য সমতল ভূমিতে যেখানে গাছপালা বেশি জন্মে সেই জায়গাগুলোতে
গিয়েছে এবং বসতি গড়ে তুলেছে, জনপদ গড়ে তুলেছে। এই মাটি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সহায়তা করে। যেহেতু সেই শুরু থেকেই প্রথমত ছিল একটা উর্বর মাটিতে স্বাভাবিকভাবে গাছপালা বনাঞ্চল বেশি ছিল, সেখানে মানুষ বসতি গড়ে তুলেছে এবং পরবর্তী প্রয়োজন ছিল মানুষের কৃষি কাজ করা। তাই দেখা যায় যে এখন পর্যন্ত পৃথিবীর যেসব অঞ্চল নদী বিধৌত, মাটি উর্বর এবং সমতল, সেই সব অঞ্চলে মানব বসতি আধিক্য দেখা যায় কিংবা মানব বসতি গড়ে তুলেছে বা জনাকীর্ণ বসতি দেখা যায়, যেখানে মানুষের চাপ বা বসতির পরিমাণ কি বেশি। এরপর আসি আমরা প্রতিরক্ষা। সেই প্রাচীনকাল থেকে মানুষ নিজেকে রক্ষা করার জন্য সবকিছু করেছে, সেটা হোক বহিঃশত্রু আক্রমণ থেকে কিংবা সেই পৃথিবীর সৃষ্টির দিকে প্রাচীনকালে কোনো ভয় হিংস্র জীবজন্তু বা প্রাণীর আক্রমণ থেকে হোক, যে অঞ্চলটা মানুষকে প্রতিরক্ষা দিতে পেরেছে, মানুষ ভেবেছে বা বুঝতে পেরেছে সেইখানে সিকিউর আছে, এখানে সে প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে, সেই অঞ্চলগুলোতে মানুষ তার নিজ বসতি গড়ে তুলেছে। অনেক সময় দেখা গিয়েছে যে বহিঃশত্রু আক্রমণ থেকে মানুষ এমন একটা এলাকায় এসেছে যেখানে চারিদিকে তোমার একদিকে হয়তো পাহাড় পর্বত রয়েছে, একদিকে সাগর রয়েছে, মহাসাগর রয়েছে এবং মাঝখানে সেই বসতি বা ভূখণ্ডটা, যেখান থেকে চাইলে খুব সহজে শত্রু আক্রমণ করা সম্ভব না। এরকম কিছু অঞ্চলের জায়গায় পৃথিবীর শুরু থেকে মানুষ তার বসতি গড়ে তুলেছে। কিংবা প্রাচীনকালে কোনো গভীর জঙ্গলে বনাঞ্চলে মানুষ বসতি গড়ে তুলেনি, দুর্গম কোন অঞ্চলে বসতি গড়ে তুলেনি। কেন? হিংস্র জীবজন্তুর আক্রমণ যাতে সহজে তারা জঙ্গল থেকে বা গভীর বন থেকে বা এমন কোনো জায়গায় যেখানে সে সহজে পালিয়ে যেতে পারবে না, এমন কোনো জায়গায় এসে থাকে, শুধুমাত্র বনের হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে। তাই শুরু থেকেই দেখা যায় যে মানুষ এই প্রতিরক্ষার কথা চিন্তা করো, একটি জায়গায় বসতি গড়ে তোলে, একটি যেখানে সে সিকিউর থাকবে এমন একটি জায়গায় বসতি গড়ে তোলে। পশুচারণ। মানুষ যখন, আমি প্রথম পর্যায়ে বলেছি, প্রথম দিকে বলেছি, মানুষ প্রথমে সরাসরি প্রকৃতি থেকে সবকিছু আহরণ করতে শিখে। এখন আমরা যতই যান্ত্রিক হই না কেন, আমাদের প্রকৃতির এবং মানুষের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আমাদের যতই যান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক না কেন, আমরা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে অর্থনীতিগুলো যতই বৃদ্ধি পাক না কেন, একটি উন্নত অঞ্চলের জন্য আমাদেরকে কাঁচা মাল বা সবকিছুই প্রথমত প্রকৃতি থেকে সংগ্রহ করতে হয় যে কোনো জিনিসের জন্য। সেক্ষেত্রে মানুষ একটা সময় কি করলো, পশু পাখি পালন করা শুরু করলো। কৃষি কাজের পর মানুষ পশুচারণের কথা চিন্তা করলো পশু পালনের জন্য। আর পশু পালনের জন্য মানুষের সমতল ভূমি এবং যেখানে দেখা যাচ্ছে যে ঘাস গাছপালার পরিমাণ বেশি, পশুচারণ ক্ষেত্র রয়েছে, সেসব জায়গার আশেপাশে মানুষ বসবাস শুরু করলো। কারণ কোনো পাহাড়ি এলাকায়, কোনো বন্ধুর এলাকায় পশুচারণ সহজ না কিংবা করা সম্ভব না, যেখানে দেখা যাচ্ছে পশুচারণ যথেষ্ট ভূমি রয়েছে, সবুজ গাছপালা ঘাস রয়েছে, সেই সব এলাকার আশেপাশে মানুষ বসবাস শুরু করলো। যোগাযোগ। মানুষ এই মানব বসতি গড়ে তোলার পেছনে আরেকটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে বা নিয়ামক হচ্ছে যোগাযোগ। যে অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন, যে অঞ্চলের সাথে, সেখানে মানব বসতি বা কোনো মানুষ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারবে না। তুমি যদি এমন একটা জায়গায় আমরা যদি বসবাস করি যেখান থেকে আমরা আরেকটা অঞ্চলে সহজে যোগাযোগ করতে পারি না কিংবা যোগাযোগ করা সম্ভব না, অবশ্যই যেমন দুর্গম এলাকা, যে কোনো এই যে আমাদের বাংলাদেশে, ধরো আমাদের বাংলাদেশে আমরা মাঝখানটায়, অর্থাৎ যে আমাদের ঢাকা যে বিভাগটা, ঢাকা ময়মনসিংহ, ঠিক তোমরা আমরা মধ্যবর্তী অঞ্চলটা বলবো, এই অঞ্চলে কি নদীর বিধৌত অঞ্চল বেশি, সমতল ভূমি, এটা না নিম্নভূমি না পাহাড়ি হিলি এরিয়া, এই জায়গাগুলোতে মানুষের বসবাস বেশি। কিন্তু আমরা যদি একদম আমাদের দক্ষিণে উত্তরে চলে যাই, উত্তরাঞ্চল, যেটা উত্তরাঞ্চল একদম সেই পঞ্চগড় দিনাজপুরের ওদিকে চলে যায়, যেটা তোমার বর্ডারের কাছাকাছি, আমরা কি দেখি, ওটা একটা হিলি এরিয়া, ওইখানের অঞ্চলগুলো একটু দুর্গম, যাতায়াত বা যোগাযোগ খুব সহজলভ্য না, খুব সহজ না। ওইখানে আমরা দেখতে পারি কি মানুষের পরিমাণ, জনবসতির পরিমাণ খুব কম, ঘনবসতি নেই বললেই চলে। আমরা যদি বান্দরবানের দিকে চলে যাই, অর্থাৎ আমাদের যদি দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে চলে যায়, তখন আমরা এই বান্দরবান এরিয়ায় কি দেখতে পারি, চিটাগাঙ্গের যে বান্দরবান, কক্সবাজারের যে কতগুলো হিলি এরিয়া আছে, রাঙামাটি, এইসব এলাকায় কি মানব বসতি খুবই কম। আজকে যদি তুমি ঢাকা, ময়মনসিংহ কিংবা এই অঞ্চলগুলো, মধ্যবর্তী অঞ্চলগুলোর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে এই অঞ্চলগুলো কি ধরতে গেলে প্রায় জনাকীর্ণ।
দেখা যাচ্ছে যে গড়ে প্রতি কিলোমিটারে 100 জন মানুষও খুঁজে পাওয়া যায় না। তো প্রাচীনকাল থেকে এই যোগাযোগের উপর ভিত্তি করে মানব বসতি গড়ে ওঠে, যেখানে একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলে সহজে যোগাযোগ করতে পারে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সম্ভব, সেসব অঞ্চলেই দেখা যাচ্ছে যে মানব বসতি গড়ে উঠেছে। তাহলে আমরা যদি এখন আমরা এই মানব বসতির নিয়ামক গুলা বলি, আমি আবার শেষ একবার বলে দিচ্ছি। ভূপ্রকৃতি, মাটি, পানীয় জলের সহজলভ্যতা, প্রতিরক্ষা, পশুচারণ, যোগাযোগ, এই 6টা হচ্ছে প্রধান নিয়ামক। দেখা যাচ্ছে যে বন্ধুর ভূপ্রকৃতি অপেক্ষা সমতল ভূপ্রকৃতিতে মানব বসতি বেশি গড়ে ওঠে। মাটি, যেসব অঞ্চলে বেলে বা পাহাড়ি অঞ্চলে শক্ত মাটি অপেক্ষা কি নদী বিধৌত অঞ্চলের সমতল ভূমি পলিযুক্ত মাটিতে কৃষিকাজ কি ভালো হয়, যে কারণে এই সমতল ভূমিতে বা যেখানে কৃষিকাজ ভালো হবে সে অঞ্চলে মানব বসতি গড়ে ওঠে। পানীয় জলের সহজলভ্যতা, যেসব এলাকায় পানীয় জলের সহজলভ্যতা রয়েছে বা যেসব অঞ্চলের মাঝখান দিয়ে নদী বয়ে গিয়েছে বা নদী বিধৌত এলাকাগুলো বা নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা যায় মানব বসতি বেশি। প্রতিরক্ষা, যেসব অঞ্চল বা এলাকা বহিঃশত্রু আক্রমণ কিংবা হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে প্রতিরক্ষিত, সেসব এলাকায় মানব বসতি গড়ে ওঠে। পশুচারণ, সাধারণত পাহাড়ি বা বন্ধু এলাকা থেকে সমতল ভূমিতে বা পশুচারণযোগ্য জমি যেসব এলাকায় রয়েছে সেসব এলাকায় মানব বসতি কি গড়ে ওঠে। যোগাযোগ, সহজলভ্য কিংবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব এই ধরনের এলাকায় মানব বসতি গড়ে ওঠে। তাই দেখা যায় কি, আবারও বলতে হবে যে পাহাড়ি এলাকা, বন্ধুর ভূপ্রকৃতি এলাকা থেকে সমতল ভূমির ক্ষেত্রে কি মানব বসতি বেশি দেখা যায়। তাহলে আমরা এই মানব বসতি গড়ে তোলার পেছনে যে নিয়ামক গুলা বা কারণ যেটাই বলো আমরা জানতে পারলাম। এরপর আসি মানব বসতি প্রকার ভেদে। মানব বসতির প্রকারভেদ। প্রধানত হচ্ছে দু প্রকার। এক হচ্ছে গ্রামীণ বসতি। প্রথমত গ্রামীণ বসতি গড়ে ওঠে কৃষি, মৎস্য অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো থাকে সেই সবের উপর ভিত্তি করে। দেখা যাচ্ছে যে সেখানে কৃষি, মৎস্য চাষ, পশুপালন এসবের উপর ভিত্তি করে এই বসতিগুলা গড়ে ওঠে। এই বসতির ধরন প্রকৃতি আলাদা হয়। যেমন দেখা এই গ্রামীণ বসতি বা গ্রামীণ এলাকাগুলোতে আকাশচুম্বী বড় বড় অট্টালিকা দেখা যায় না। সেখানে ঘর বাড়িগুলো সাধারণত ওগুলো দেখা যায় যে প্রকৃতি বান্ধব টাইপের হয়। যেমন টিনের ঘর দেখা যায়, মাটির ঘর, যেমন আমাদের অঞ্চলে গ্রামীণ বসতির ক্ষেত্রে টিন, মাটি, ছন এই ধরনের ঘর বাড়ি দেখা যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে কানাডা কিংবা রয়েছে, ওদের যে কান্ট্রি সাইড গুলো রয়েছে সেখানেও ওদের যে শহরের যে আকাশচুম্বী অট্টালিকা যেরকম দেখা যায়, ওদের সেই কান্ট্রি সাইড অঞ্চলগুলোতেও বসতির ধরন, ওইখানের জনজীবন পুরোপুরি ভিন্ন। আমাদের অঞ্চলেও ঠিক আমরা তাই লক্ষ্য করতে পারি। সেখানে তুমি গ্রামীণ বসতিগুলো এরকম হয়ে গড়ে ওঠে। গ্রামীণ বসতির কারণগুলো থাকে আলাদা। দেখা যায় যে কিছু কিছু এরিয়ায় অঞ্চলে বা এলাকায় যেখানে কৃষিকাজ বেশি হচ্ছে, যেখানে মাটি উর্বর, সেই এলাকার আশেপাশে দেখা যায় যে বড় বড় গ্রামের সৃষ্টি হয় এবং সেই গ্রামগুলোতে দেখা যায় যে ওদের ঘর বাড়ি, ওদের জীবনযাপন, চলাফেরা সবকিছু আলাদা থাকে। অপরদিকে ঠিক নগর বসতি গড়ে ওঠে নগরায়নের ফলে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কারখানাকে কেন্দ্র করে, কোনো বড় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, কোনো বড় বাজারকে কেন্দ্র করে সেখানে ধীরে 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 চাহিদা অনুযায়ী বসতি গড়ে উঠছে এবং এই বসতিকে আবার কেন্দ্র করে আরো কোনো বড় বাজার, দোকানপাট, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো গড়ে উঠছে। এভাবে আস্তে আস্তে কি একটা নগরায়নের সৃষ্টি হয় এবং এই ধরনের বসতির সব থেকে প্রধান লক্ষণীয় বিষয় হচ্ছে এগুলো খুব সংঘবদ্ধ থাকে, খুব জনাকীর্ণ থাকে, ঘিঞ্জি একটা এলাকা থাকে এবং হচ্ছে আকাশচুম্বী ভবন। নগর বসতির এখন
এখন বর্তমানে প্রধান হচ্ছে ইট, সিমেন্ট, কংক্রিট, পাথর, নুড়ি, বালু বা বিভিন্ন অত্যাধুনিক ডিজাইনে অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে আকাশচুম্বী ভবনগুলো বা অট্টালিকা তৈরি করা হয়। এবং নগর বসতির প্রধান কারণই হচ্ছে বড় বড় কোনো কারখানা বা ধীরে ধীরে নগরায়নের সৃষ্টি করা। এখন আমরা গ্রামীণ বসতির প্রকারভেদে আসব। এই নগর বসতি এবং গ্রামীণ বসতিকেও কতগুলো ভাগে ভাগ করা যায়। গ্রামীণ বসতির প্রকারভেদ হচ্ছে সংঘবদ্ধ, গোষ্ঠীবদ্ধ বা পুঞ্জীভূত। বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি। বসতির ধরন অনুযায়ী এই গ্রামীণ বসতিকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়: সংঘবদ্ধ, গোষ্ঠীবদ্ধ বা পুঞ্জীভূত বসতি, বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি। এই সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতিটা হচ্ছে দেখা যায় যে যে নদী বিধৌত অঞ্চলগুলোর আশেপাশে যেখানে কৃষিকাজ, পশুচারণ সবকিছুর সুবিধা আছে, সেখানে মানুষ কি খুব সংঘবদ্ধ, খুব ঘিঞ্জে হবে, অর্থাৎ এখানে অনেকগুলা ঘর বাড়ি, অনেকগুলো পরিবার একসাথে বসবাস করতে দেখা যায়। সাধারণত আমাদের গ্রামগুলোতে আমরা এই ধরনের বসতি বেশি দেখতে পারি। এই ধরনের বসতি যেটা এমন আসে, দেখা যায় কোনো রাস্তা বা কোনো বাজার, কোনো সমতল ভূমিকে কেন্দ্র করে কোন নদীর তীরবর্তী বাজার, কোন দেখা যাচ্ছে যে আশেপাশে কৃষি ক্ষেত্র বা কোনো পশুচারণ ক্ষেত্র, এক্ষেত্রে কেন্দ্র করে এখানে একটার পর একটা খুব মানে এটাকে বলা হয় ঘিঞ্জি ভাবে বা খুব পাশাপাশি কাছাকাছি একচ্ছত্র হয়ে সংঘবদ্ধ হয়ে অনেকগুলো পরিবার নিয়ে অনেকগুলো বসতি গড়ে ওঠে। এই ধরনের বসতি আমাদের গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। একটা নির্দিষ্ট এলাকার মাঝে অনেকগুলো বসতি গড়ে ওঠে, তারা সংঘবদ্ধ হয়ে বসবাস করে। এক্ষেত্রে একটা পরিবারের সাথে আরেকটা পরিবার দেখা যায় যে যোগাযোগ খুবই ভালো হয়, সেখানকার যাতায়াত ব্যবস্থা উন্নত থাকে। যে কারণ এটা হচ্ছে এই বসতি গড়ে ওঠার পিছনে আরেকটা মূল কারণ, সেখানে সামাজিকতা, সংস্কৃতি সবকিছুই প্রায় একই ধরনের থাকে। 2 নম্বরে আছে বিক্ষিপ্ত বসতি। এই ধরনের বসতিগুলো বিভিন্ন পশুচারণ এলাকায় দেখা যায়। আমি একটু আগে বিবরণ দিচ্ছিলাম, দেখা যায় যে আমেরিকার কিংবা কানাডার কিছু পশুচারণ ক্ষেত্র আছে, ওখানে মাইলকে মাইল, কয়েকশো মাইল পর্যন্ত বিস্তৃত শুধু পশুচারণ ক্ষেত্র আছে। ওই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে যারা এরকম এ ধরনের পশুপালন করে, এই পশুপালনের স্বার্থে তারা ওইখানে বসতি গড়ে তোলে। আর ওইখানের বসতিগুলা দেখা যায় যে খুব বিক্ষিপ্ত ভাবে বসবাস করে। কারণ হচ্ছে ওইখানে বসবাসের আর কোনো কারণ নেই, শুধুমাত্র পশুচারণই হচ্ছে একমাত্র কারণ। একটা বসতি থেকে আরেকটা বসতি কয়েক মাইল বা 1-2 কিলো দূরে দূরে থাকে। সেখানে যে বাসিন্দা বা সেখানে যারা বসবাস করে তাদের মাঝে যোগাযোগ কিংবা তাদের মাঝে বন্ডিংটা, তাদের সংস্কৃতিগত পার্থক্য থাকে, তাদের মধ্যে যোগাযোগটা খুব কম হয়। এই ধরনের বসতিটা আমরা এইভাবে দেখতে পারি। চিত্রটা এটা একটা বক্সে দেখাচ্ছি। যদি এরকম ভাবে চিত্রগুলো আসে, এখানে জাস্ট এই ডট গুলো দিয়ে বসতি বোঝানো হয়েছে। এখানে দেখা যায় কোনো রাস্তা, কোনো নদী, কোনো যোগাযোগ ব্যবস্থা এইসবকে কেন্দ্র করে এই বসতি গড়ে তোলে না। এই বসতিগুলো গড়ে ওঠে হচ্ছে শুধুমাত্র সেই পশুচারণ ক্ষেত্রকে কেন্দ্র করে, এবং সেখানে যারা বসবাস করে তারা তাদের প্রয়োজন মতো ঘর বাড়ি তুলে বসবাস করে। তাদের মাঝে দেখা সাক্ষাৎ যোগাযোগ খুব কম হয়, তাদের আত্মীয়তা বা তাদের সংস্কৃতিগত অনেক পার্থক্য থাকে।
আরেকটা হচ্ছে রৈখিক বসতি। এই রৈখিক বসতি গড়ে ওঠে শুধুমাত্র কোনো নদীর তীর কিংবা কোনো বড় কোনো রাস্তাকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট এলাকার। সেক্ষেত্রে এই বসতির দেখা যাচ্ছে যে কোনো এলাকায় বা কোনো অঞ্চলে কোনো বড় রাস্তা কিংবা কোনো নদী গিয়েছে, ঠিক সেই নদীর তীরবর্তী বা সেই রাস্তার কিনারা ধরে অনেকটা রেখার মতন একটা সারি সারি করে বসতি গড়ে তোলা হচ্ছে। মানুষ তার পরিবার নিয়ে, কিছু জায়গায় খুব দেখা যাচ্ছে একটু ঘনবসতি থাকে, আবার কিছু ফাঁকা জায়গা রেখে সেটা আবার জনাকীর্ণ হয় না, বসতির ঘনত্ব কমে যায়, কিন্তু অনেকটা কি রেখার মতন ওই জলাভূমি, নদী কিংবা ওই বড় রাস্তাকে কেন্দ্র করে এটা সারিবদ্ধভাবে চলে যায়। সেটা দেখতে অনেকটা রেখার মতন থাকে। এই কারণেই এই বসতিকে রৈখিক বসতি বলা হয়। সাধারণত যেসব অঞ্চলে কোনো বড় রাস্তা কিংবা বড় নদী গিয়েছে, সেটা গ্রামে হোক, বিশেষ করে গ্রামের ক্ষেত্রে যেহেতু আমি গ্রামীণ বসতির কথা বলছি, তো সেখানে এই ধরনের বসতি দেখা যায়। তো অনেক সময় পার্থক্য লিখতে বা বিবরণ দিতে বলে, সেই ক্ষেত্রে এই ধরনের চিত্র আসলে এটা বুঝে নেবে রৈখিক বসতি, এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি, আর এটা হচ্ছে পুঞ্জীভূত, গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, যেটাই বলো না কেন। তো আমি আবার বলতেছি, এই সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে কোনো কৃষিক্ষেত্র, কোনো নির্দিষ্ট অঞ্চলে, কোনো জলাভূমি বা কোনো নদীকে কেন্দ্র করে, যেখানে বাজারের ব্যবস্থা ভালো বা কোনো বাজারকে কেন্দ্র করে বড়, সেখানে কি পশুচারণ ক্ষেত্রে অবস্থা ভালো থাকে, সেখানে কোনো বাজার থাকে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকে, এখানে অনেকগুলো পরিবার একত্র হয়ে সংঘবদ্ধভাবে বসবাস করে, তাদের সাথে যোগাযোগ, একজনের সাথে আরেকজনের যোগাযোগ বা একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের যোগাযোগ সবসময় বিদ্যমান থাকে এবং তাদের সংস্কৃতিগত মিল থাকে। 2 নাম্বার আসতেছে বিক্ষিপ্ত বসতি। সাধারণত এগুলা আমেরিকা কিংবা এই ধরনের বসতিগুলা কানাডার বিভিন্ন পশুচারণ ক্ষেত্রে আশেপাশে দেখা যায়। শুধুমাত্র এই পশুচারণ ক্ষেত্রে যে পশু মালিক যারা পশু পালন করে, তারা তাদের সুবিধা মতো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসতি স্থাপন করে। এসব বসতি বিক্ষিপ্ত আকারে দেখা যায়, তাদেরকে বিক্ষিপ্ত বসতি বলা হয়। এসব এলাকার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ খুব কম হয়, তাদের সংস্কৃতিগত মিলও খুব কম থাকে। এবং তৃতীয়টা হচ্ছে রৈখিক বসতি। সাধারণত কোনো বড় রাস্তা বা বড় নদীকে লক্ষ্য করে বা কেন্দ্র করে এটার তীর দিয়ে বা কিনারা দিয়ে রেখার মতন এই বসতি সৃষ্টি হয়। এই বসতি খুব জনাকীর্ণ থাকে না, আবার খুব দূরত্ব থাকে না। বসতিগুলো বা কয়েকটা পরিবার মিলে রেখার মতন এই বসতিগুলা গড়ে তোলে, যার কারণে একে রৈখিক বসতি বলা হয়। এই রৈখিক বসতির ক্ষেত্রে সেখানকার যোগাযোগ ব্যবস্থা এবং সেখানকার বাসিন্দাদের মাঝে যোগাযোগ খুব ভালো থাকে। এরপর আসে হচ্ছে নগর বসতি। এই নগর বসতি আমি একটু আগে বলেছিলাম, নগর বসতির প্রকারভেদ গুলো তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বলবো। আর নগর বসতি কলকারখানা সৃষ্টি, যে কোনো জায়গায় কোনো বড় প্রতিষ্ঠান, বড় কলকারখানাকে কেন্দ্র করেই দেখা যায় যে নগর বসতি গড়ে ওঠে। এবং এই প্রথমত ওই কলকারখানায় নিয়োজিত যারা কাজ করে বা ওই শ্রমিকদের মাধ্যমে প্রথমত এই বসতি গড়ে ওঠে। এরপর আস্তে আস্তে সেখানে বড় একটা বাজারের সৃষ্টি হতে থাকে, সেখান থেকে আরো মানুষ যে ওখানে বসবাস শুরু করে এবং এই মানুষের প্রয়োজনগুলোতে দোকানপাট, হাসপাতাল, বিদ্যালয় বা বিভিন্ন সংস্থা গড়ে তোলে। এইভাবে আস্তে আস্তে একটা নগরায়নের সৃষ্টি হয়। এবং এই বসতিগুলোর মাঝে প্রধান যে বিষয়গুলো লক্ষণীয় সেটা হচ্ছে এখানে বসতিগুলা দেখা যায় যে ইট সিমেন্ট অর্থাৎ কংক্রিটের তৈরি, উঁচু উঁচু দালান অট্টালিকা দেখা যায় এবং অতি জনাকীর্ণতা দেখা যায়। তো তোমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আমরা আজকে বসতি কি, বসতির নিয়ামক গুলা শিখলাম। বসতির প্রকার ভেদ পর্যন্ত 2 প্রকার,
একটা হচ্ছে গ্রামীণ বসতি আর একটা হচ্ছে নগর বসতি এবং গ্রামীণ বসতির প্রকারভেদ শিখলাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নগর বসতি এবং নগর বসতি গড়ে ওঠার পেছনে কারণ